যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। কিভাবে কারা হত্যা হয়েছে বা কিভাবে কারা ক্লিয়ার কথা হচ্ছে, জুলাই আন্দোলনে যদি কোনো পুলিশ হত্যার বিচার হয় সেক্ষেত্রে আমরা সবাই দোষী। নতুন সরকার তদন্তের ঘোষণা দিয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে বিশেষ বার্তা এসেছে, কিন্তু যারা সরাসরি জুলাই সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে তারা এখনো মুক্ত। ইউনূস সরকারের দায় মুক্তি অধ্যাদেশ তাদের জন্য একটি সুরক্ষা কাঠামো তৈরি করেছে, যার আওতায় তারা রাজনৈতিক প্রতিরোধের নামে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। এনসিপি এবং মব রাজনীতি এখনো চলমান, যা দেখিয়ে দেয় ক্ষমতার পরিবর্তন হলেও পুরনো শক্তিগুলো তাদের প্রভাব বজায় রাখতে সক্ষম। পুলিশ হত্যার বিচার হবে কি হবে না তা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপর, কিন্তু যে সরকার নিজেই মববাজ গোষ্ঠীকে রাজনৈতিক পরিচয় দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তারা কি আসলে পুলিশ হত্যাকারীদের বিচার করতে চাইবে? পুলিশ হত্যার হোতা হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারি এদেরকে ধরা হবে? এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিতই থেকে যাচ্ছে। 2024 সালের জুলাই মাসে যখন রাজপথে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে রক্তাক্ত করে তুলে হত্যা সন্ত্রাসের রাজনৈতিক খেলা শুরু হয়, তখন অনেকেই ভেবেছিলেন এটি একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। কিন্তু সময়ের পরিক্রমায় বাস্তবতা উন্মোচিত হয়েছে ভয়ঙ্করভাবে। সেই আন্দোলনের নামে সংগঠিত পুলিশ হত্যা, থানা দখল, অস্ত্র লুটপাট এবং মব সন্ত্রাসের ঘটনাগুলো আজ যখন আবার আলোচনায় আসছে, তখন প্রশ্ন উঠছে সেই হত্যাযজ্ঞের মূল হোতারা কি আদৌ বিচারের মুখোমুখি হবেন কিনা। হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারি, আক্তার, মাহফুজ আলম এই নামগুলো শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, পুলিশের গোয়েন্দা তথ্যেও উঠে এসেছে হত্যা এবং নাশকতার পরিকল্পনাকারী হিসাবে। অথচ বিগত 18 মাসে এই চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল খোলানো হয়েছে এবং সেই দলকে নির্বাচনে জিতিয়ে এখন বিরোধী দলে বসানো হয়েছে। ইউনূস সরকারের আমলে জারি হওয়া জুলাই গণ অভ্যুত্থানের সুরক্ষা এবং দায় নির্ধারণ অধ্যাদেশ তাদেরকে দেয় আইনি দায় মুক্তি, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটি কালো আইন। এর আগেও এই কালো আইন হয়েছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর। শুধু তাই নয়, আমরা অপারেশন ক্লিন হার্টেরও দায় মুক্তি দেখেছিলাম। এই অধ্যাদেশের ফলে পুলিশ হত্যার মতো গুরুতর অপরাধগুলোকেও রাজনৈতিক প্রতিরোধ হিসাবে বৈধতা দেওয়া হয়েছে, যা আইনের শাসনের পরিপন্থী এবং সাংবিধানিকভাবে বিতর্কিত। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই আগস্টে অন্তত 44 জন পুলিশ সদস্য নিহত হন, যদিও অভ্যন্তরীণ এবং অন্যান্য সূত্রগুলি বলছে এই সংখ্যাটি প্রায় 3 শতাধিক। শুধু সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একদিনে 13 জন পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঢাকা মহানগর পুলিশের 21টি থানায় হামলা করা হয়, 13টি থানা পুড়িয়ে ছাই করা হয়। এই হামলাগুলো ছিল পূর্ব পরিকল্পিত, সমন্বিত, সামরিক কায়দায় পরিচালিত। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বানিয়াচং থানা জ্বালিয়ে এসআই সন্তোষকে যেভাবে মারা হয়েছিল, তার স্বীকারোক্তি সব জায়গায় ঘুরছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারা সামরিক কায়দায় কিভাবে পুলিশদেরকে হত্যা করেছিল নৃশংসভাবে। হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গোষ্ঠী রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশকে টার্গেট করে হত্যা করে, লাশ পুড়িয়ে ফেলে, অস্ত্র লুট করে এবং থানা দখল করে। এই ঘটনাগুলোর ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্লিপ, প্রত্যক্ষদর্শীর বয়ান এবং গোয়েন্দা তথ্য সবই পুলিশের কাছে রয়েছে। অথচ তদন্ত হয়নি, মামলা হয়নি, কারণ অন্তর্বর্তী সরকার সংকেত দেয়নি। অন্তর্বর্তী সরকারের তারা ছিল ঘনিষ্ঠ, তারা ছিল মব বাহিনী। এখন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে, তদন্ত শুরু হবে, মামলা হবে, অপরাধীদের আইনের আওতায় আনা হবে। কিন্তু প্রশ্ন হলো, যখন সেই অপরাধীরা এখন সংসদ সদস্য, বিরোধী দলের হুইপ, রাজনৈতিক নেতা, তখন তাদের ধরা কতটা সম্ভব? ইউনূস সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী রাজনৈতিক প্রতিরোধ হিসাবে সংগঠিত যে কোনো হত্যা, ভাঙচুর বা সন্ত্রাসী কার্যক্রমকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এই আইনে বলা হয়েছে মানবাধিকার কমিশন ঠিক করবে কোন হত্যাকাণ্ড রাজনৈতিক এবং কোনটি ব্যক্তিগত। অর্থাৎ পুলিশ হত্যার বিচারও এখন একটি রাজনৈতিক কমিশনের বিবেচনার উপর নির্ভর করছে, যা আইনিভাবে অবাস্তব এবং বিপজ্জনক। এই কমিশন যদি বলে হাসনাত, সার্জিসদের হত্যাকাণ্ড ছিল রাজনৈতিক প্রতিরোধ, তাহলে তাদের কোনো দায় থাকবে না। আর যদি ব্যক্তিগত বলে ঘোষণা করে, তবেই কেবল মামলা হবে। এই আইনি ফাঁক রেখে দেওয়া আসলে হত্যাকারীদের রক্ষা করারই চেষ্টা করা হচ্ছে, বিচার নয়। অন্যদিকে পুলিশের
অভ্যন্তরীণ সূত্রগুলো জানাচ্ছে যে তদন্ত শুরু হলেও আসলে কাজটি কঠিন, কারণ হামলায় জড়িত অনেকেই এখন রাজনৈতিকভাবে খুব শক্তিশালী। তাদের কেউ কেউ সংসদ সদস্য, কেউ বিরোধী দলের নেতা, কেউ আবার সরকারি দলের আশ্রয় প্রার্থী। এই পরিস্থিতিতে তদন্তকারী কর্মকর্তারা বিব্রত। তারা জানেন আসামি চিহ্নিত করলেও গ্রেপ্তার করা সম্ভব হবে না, কারণ রাজনৈতিক হস্তক্ষেপ অপেক্ষায় থাকবে। আর যে অধ্যাদেশ জারি হয়েছে তাতে করে তাদের তদন্ত রিপোর্টও প্রশ্নবিদ্ধ হতে পারে। এই আইনি জটিলতার মধ্যে পড়ে পুলিশ আসলে একটি তদন্ত প্রক্রিয়ায় সময় ক্ষয় করবে হয়তো, যার ফলাফল হবে শূন্য। প্রশ্ন হলো, রাষ্ট্র নিজেই যখন হত্যাকারীদের আইনি সুরক্ষা দিচ্ছে তখন বিচার কিভাবে সম্ভব? যখন পুলিশ হত্যার পরিকল্পনাকারীরা সংসদে বসে আছেন তখন তাদের বিচার কে করবে? তারা নিজেরাই তো আইন প্রণয়নকারী। এই প্রশ্নের উত্তর এখন অনিশ্চিত, কারণ বাংলাদেশে রাজনীতি এখনো সন্ত্রাসীদের নিরাপত্তা দেওয়ার একটি হাতিয়ার। আইনের শাসন নয়, রাজনৈতিক বিবেচনায় এখন নির্ধারণ করছে কে অপরাধী আর কে নিরীহ। এই পরিস্থিতিতে পুলিশ হত্যার হোতারা ধরা পড়বে কি পড়বে না তা সময় বলবে। তবে আইনি এবং রাজনৈতিক বাস্তবতা বলছে সম্ভাবনা আসলে ক্ষীণ। ভালো থাকবেন সবাই।